দ্য ফেয়ারি কুইনে এডমান্ড স্পেন্সারের লেখা কবিতার স্ট্যানজা 6 থেকে ডিসকাস করছি এই ভিডিওতে। স্ট্যানজা 6 এর প্রথম লাইনটা দেখো, এখানে বলা হচ্ছে বিহাইন্ড হার ফেয়ারি অ্যাওয়ে আ ডোয়ার্ফ ডিড ল্যাগ। বিহাইন্ড ফর ফেয়ারি অ্যাওয়ে অর্থাৎ মহিলার পেছনে অনেক দূরে, ডোয়ার্ফ ডিড ল্যাগ বামনটি পিছিয়ে ছিল। অর্থাৎ এই লাইনটিতে বর্ণনা করা হয়েছে যে এক বামন বা ডোয়ার্ফ মহিলার পেছনে দূর থেকে হাঁটছিল, সে পিছিয়ে পড়েছিল, যা হয়তো তার দুর্বলতা বা অলসতার প্রতীক। এখানে সিম্বলিজম দেখতে পাচ্ছি আমরা, বামনটির দুর্বলতা বোঝা বহনের প্রতীক হতে পারে। দ্বিতীয় লাইনে বলা হচ্ছে দ্যাট লেই সিমড ইন বিং এভার লাস্ট। লেই সিমড অর্থাৎ অলস মনে হচ্ছিল, বিং এভার লাস্ট সবসময় পেছনে থাকা। অর্থাৎ বামনটি খুব অলস ও ধীর গতির ছিল, সবসময় দলের শেষ ব্যক্তি থাকত। এটি হয়তো তার সীমাবদ্ধতা বা ক্লান্তির প্রতিচিত্র। এখানে আমরা আয়রনি দেখতে পাই, যদিও বামন দলের অংশ, সে কার্যত বোঝা হয়ে দাঁড়িয়েছে। 3 নম্বর লাইনে আমরা দেখতে পাচ্ছি অর উইয়ার্ড উইথ বিয়ারিং অফ হার ব্যাগ। ওয়েরিড অর্থাৎ ক্লান্ত, বিয়ারিং অফ হার ব্যাগ মহিলার ব্যাগ বহন করতে করতে। বামনটি হয়তো অলস নয় এবং বরং ক্লান্ত, কারণ সে মহিলার প্রয়োজনীয় সামগ্রী বহন করছিলেন। এটি দাসত্ব ও বোঝা বহনের ধারণাকে তুলে ধরে। এখানে আমরা ইমেজারি দেখতে পাই, এটি দুর্বল ব্যক্তির বোঝা বহনের দৃশ্যকে তুলে ধরেছে। 4 নম্বর লাইনে বলা হচ্ছে অফ নিডমেন্টস অ্যাট হিজ ব্যাক থাস অ্যাজ দে পাস্ট। নিডমেন্টস অর্থাৎ প্রয়োজনীয় জিনিসপত্র, অ্যাট হিজ ব্যাক তার পিঠে। বামনটি মহিলার প্রয়োজনীয় সামগ্রী বহন করছিল, যা তার ক্লান্তির কারণ ছিল। মেটাফর এখানে দেখতে পাচ্ছি আমরা, এই বোঝা দুঃখ কষ্টের প্রতীক হতে পারে। 5 নম্বর লাইনে আমরা দেখতে পাচ্ছি, এখানে কবি বলেছেন দ্য ডে উইথ ক্লাউডস ওয়াজ সাডেন ওভারকাস্ট। দ্য ডে উইথ ক্লাউডস অর্থাৎ আকাশ মেঘে ঢেকে গেল, সাডেন ওভারকাস্ট অর্থাৎ হঠাৎ অন্ধকার হয়ে গেল। এই লাইনটার ব্যাখ্যা এমন হতে পারে, আকাশ হঠাৎ করে মেঘে ছেয়ে গেল, যা হয়তো তাদের যাত্রার চ্যালেঞ্জ ও বিপদের ইঙ্গিত দেয়। এখানে আমরা প্যাথেটিক ফ্যালাসি দেখতে পাই, প্রকৃতির পরিবর্তন চরিত্রদের অবস্থার প্রতিফলন। 6 নম্বর লাইনে বলছে অ্যান্ড অ্যাংরি জোভ অ্যান্ড হিডিয়াস স্টর্ম অফ রেইন। অ্যাংরি জোভ অর্থাৎ দেবতা জুপিটার বা জোভকে বোঝানো হচ্ছে, যিনি রাগান্বিত রয়েছেন। হিডিয়াস স্টর্ম অফ রেইন অর্থাৎ ভয়ঙ্কর ঝড় বৃষ্টি। অর্থাৎ পুরো লাইনটার মানে এমন দাঁড়ায়, রোমান দেবতা জুপিটার বা জোভ রেগে গিয়ে এক ভয়ঙ্কর ঝড় সৃষ্টি করলেন, যা হয়তো তাদের পরীক্ষার প্রতীক। এখানে আমরা মাইথোলজিক্যাল অ্যালিউশন দেখতে পাই, রোমান দেবতা জুপিটারের উল্লেখ রয়েছে তাই। এখানে 7 নম্বর লাইনে বলছে ডিড পোর ইনটু হিজ লিমেন্স ল্যাপ সো ফাস্ট। লিমেন্স ল্যাপ অর্থাৎ প্রেমিকার কোলে, পৌরে সো ফাস্ট অর্থাৎ প্রচন্ড বৃষ্টি বর্ষণ। জুপিটার ক্রোধে প্রচন্ড বৃষ্টি বর্ষণ করেন, যা প্রকৃতির অস্থিরতাকে প্রকাশ করে। এখানে পার্সনিফিকেশন দেখতে পাই, প্রকৃতিকে মানবীয় চরিত্র দেয়া হয়েছে। 8 নম্বর লাইনে বলা হচ্ছে দ্যাট এভরি ওয়াইড টু শোড ইট ডিড কনস্ট্রেইন। এভরি ওয়াইড অর্থ প্রত্যেক ব্যক্তি, শোড ইট ডিড কনস্ট্রেইন অর্থাৎ আশ্রয় নিতে বাধ্য হলো। এখানে এই লাইনটার ব্যাখ্যা এমন হতে পারে, ঝড় এতটাই তীব্র ছিল যে সবাই বাধ্য হয়ে কোনো না কোনোভাবে আশ্রয় নিয়েছে। এখানে আমরা হাইপারবোল দেখতে পাই, ঝড়ের ভয়াবহতা অতিরঞ্জিতভাবে প্রকাশ করা হয়েছে। 9 নম্বর লাইন বলছে and this fairy couple ache to sound themselves were fain. ফেয়ারি কাপল এই সুন্দর দম্পতি, এখানে রেড ক্রস নাইট এবং লেডি উনাকে বোঝানো হচ্ছে, shroud themselves were fain নিজেরাও আশ্রয় নিতে বাধ্য হলো। এই লাইনটার ব্যাখ্যা এমনটা হতে পারে যে ঝড়ের কারণে নাইট ও মহিলা বাধ্য হয়ে কোথাও আশ্রয় নিল, এটি তাদের যাত্রার প্রথম চ্যালেঞ্জের ইঙ্গিত। ফোরশ্যাডোয়িং দেখতে পাচ্ছি আমরা, এখানে ভবিষ্যতের বিপদের পূর্বাভাস দেওয়া হয়েছে। এখানে স্ট্যাঞ্জাটা শেষ হয়ে যায় 6 নম্বর স্ট্যাঞ্জায়। এই স্ট্যাঞ্জাতে আমরা যা কিছু পড়লাম তার সংক্ষিপ্ত সামারি করলে এমন হয়, নাইট, লেডি এবং তাদের সঙ্গী বামন এক বিপদের সম্মুখীন হয়। বামনটি বোঝা বহন করতে করতে ক্লান্ত হয়ে পিছিয়ে পড়েছে এবং পথিমধ্যে এক ভয়ঙ্কর ঝড় শুরু হয়। ঝড় প্রকৃতির মাধ্যমে আসন্ন বিপদ ও চ্যালেঞ্জের ইঙ্গিত দেয়।
এবার আমরা চলে আসি 7 নম্বর স্ট্যান্জায়। এখানে বলা হচ্ছে এনফোর্সড টু সিক সাম কভার্ড নাইট অ্যাট হ্যান্ড। এনফোর্স অর্থাৎ বাধ্য হলো, কভার্ড নাইট অ্যাট হ্যান্ড কাছাকাছি কোনো আশ্রয়। পুরো লাইনটার ব্যাখ্যা এমন হতে পারে, ঝড়ের কারণে তারা আশ্রয়ের সন্ধান করতে বাধ্য হলো, এটি তাদের যাত্রার চ্যালেঞ্জ ও বেঁচে থাকার লড়াই নির্দেশ করে। এখানে আমরা ইমেজারি দেখতে পাই, চরিত্রগুলোর বিপদের মুহূর্ত চিত্রিত হয়েছে। 2 নম্বর লাইনে বলা হচ্ছে আর শ্যাডি গ্রোভ নট ফার অ্যাওয়ে দে স্পাইড। শ্যাডি গ্রোভ অর্থাৎ ছায়াময় বন, নট ফার অ্যাওয়ে দে স্পাইড দূরে নয় তারা দেখতে পেল। এই লাইনটার ব্যাখ্যা এমন হতে পারে, তারা একটি ছায়াময় বনের সন্ধান পেল যা তাদের আশ্রয়ের প্রতীক, তবে এটি হয়তো তাদের জন্য নতুন বিপদও আনতে পারে। ফোরশ্যাডোয়িং দেখতে পাচ্ছি আমরা, এটি ভবিষ্যতের সম্ভাব্য বিপদের ইঙ্গিত দেয়। 3 নম্বর লাইনে বলা হচ্ছে দ্যাট প্রমিসড এইড দ্য টেম্পেস্ট টু উইথস্ট্যান্ড। প্রমিসড এইড অর্থাৎ সহায়তার প্রতিশ্রুতি দিল টেম্পেস্ট টু উইথস্ট্যান্ড ঝড় প্রতিরোধ করতে। পুরো লাইনের মানে এমন দাঁড়ায় এই বন ঝড়ের হাত থেকে রক্ষা করার প্রতিশ্রুতি দেয় তাদের, যা শান্তির ছদ্মরূপেও বিপদের সম্ভাবনা বহন করতে পারে। এখানে আমরা আইরনি দেখতে পাই, যা সুরক্ষার জায়গা মনে হয় তা বিপজ্জনক হতে পারে। 4 নম্বর লাইনটা বলছে হুজ লফটি ট্রিজ ওয়াইক্লাড উইথ সামার স্প্রাইড। লফটি ট্রিজ অর্থাৎ উঁচু গাছ, ওয়াইক্লাড উইথ সামার স্প্রাইড অর্থাৎ গ্রীষ্মের সবুজতায় আচ্ছাদিত। এই পুরো লাইনটার মানে এমন হতে পারে এই বন উঁচু গাছে পরিপূর্ণ ছিল যা সবুজ ও সুন্দর ছিল। এটি শান্তির এক দৃশ্য তুলে ধরে, যদিও এটি ছদ্মবেশী বিপদ হতে পারে। এখানে আমরা পার্সনিফিকেশন দেখতে পাই, গ্রীষ্মের গর্বের সাথে গাছগুলোর তুলনা করা হয়েছে। 5 নম্বর লাইন বলছে ডিড স্প্রেড সো ব্রড দ্যাট হেভেন্স লাইট ডিড হাইড। ডিড স্প্রেড সো ব্রড অর্থাৎ এত বিস্তৃত ছিল, হেভেন্স লাইট ডিড হাইড আকাশের আলো ঢেকে দিল। এই লাইনটার ব্যাখ্যা এমন হতে পারে বনের ঘনত্ব এত বেশি ছিল যে সূর্যের আলো সেখানে প্রবেশ করতে পারছিল না, যা এক ধরনের রহস্যময় ও ভয়ঙ্কর পরিবেশ তৈরি করেছিল। এখানে আমরা সিম্বলিজম দেখতে পাই, আলো লুকিয়ে যাওয়াটা অজানা বিপদের প্রতীক। 6 নম্বর লাইনে বলছে নট প্রিকেবল উইথ পাওয়ার অফ এনি স্টের। নট প্রিকেবল অর্থাৎ দৃশ্যমান নয়, উইথ পাওয়ার অফ এনি স্টের অর্থাৎ কোনো তারকার আলো দিয়েও। পুরো লাইনটার মানে এমন দাঁড়ায় বনের অন্ধকার এত গভীর যে রাতের তারাগুলোর আলো সেখানে প্রবেশ করতে পারে না, যা এক অমঙ্গল সূচক ইঙ্গিত বহন করে। এখানে আমরা হাইপারবোল নোটিস করি, অতিরঞ্জিত ভাবে বনকে সম্পূর্ণ অন্ধকারে ঢেকে যাওয়া দেখানো হয়েছে। 7 নম্বর লাইনে বলা হচ্ছে and all within were paths and alleys wide. paths and alleys wide অর্থাৎ প্রশস্ত পথ ও গলিপথ বোঝানো হচ্ছে। পুরো লাইনটার মানে এমন হতে পারে বনের অভ্যন্তরে প্রশস্ত পথ ছিল যা হয়তো যাত্রার নতুন দিক নির্দেশ করে, তবে এটি পথভ্রষ্ট হওয়ার ইঙ্গিত দিতে পারে। এখানে আমরা লিটারেরি টার্ম দেখতে পাই আইরনি, প্রশস্ত পথ থাকা সত্ত্বেও বিপদ লুকিয়ে থাকতে পারে। 8 নম্বর লাইন বলছে উইথ ফুটিং ওর্ন অ্যান্ড লিডিং ইনওয়ার্ড ফেয়ার। ফুটিং ওর্ন অর্থাৎ ব্যবহারের পুরনো হয়ে গেছে, লিডিং ইনওয়ার্ড ফেয়ারিং গভীরে প্রবেশ করায় নেতৃত্ব দেয়। এই লাইনটার ব্যাখ্যা এমন হতে পারে এই পদগুলো পূর্বে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ কেউ আগে এখানে এসেছিল, এটি রহস্য ও বিপদের পূর্বাভাস দিতে পারে। এখানেও আমরা ফরশ্যাডোয়িং দেখতে পাই, এটি ভবিষ্যতের কিছু খারাপ ঘটনার ইঙ্গিত বহন করে। 9 নম্বর লাইনে বলা হচ্ছে ফেরি হারবার দ্যাট দেম সিমস সো ইন দে এন্টার্ড এয়ার। ফেরি হারবার্স অর্থাৎ সুন্দর আশ্রয়স্থল, দেম সিমস তাদের কাছে মনে হলো, সো ইন দে এন্টার্ড এয়ার তাই তারা প্রবেশ করলো। ব্যাখ্যা হতে পারে এই লাইনের এমন, এই বন প্রথমে নিরাপদ মনে হলেও এটি সম্ভবত কোনো বিপদ লুকিয়ে রেখেছে। নাইট ও লেডি সেখানে প্রবেশ করলেন, যা তাদের পরীক্ষার নতুন পর্যায় নির্দেশ করে। এখানে আমরা ড্রামাটিক আইরনি দেখতে পাই, পাঠক জানে যে এটি বিপদের ইঙ্গিত, কিন্তু চরিত্ররা তা বোঝে না। এই স্ট্যান্ডাটা এখানে শেষ হয়। স্ট্যান্ডাটার ওভারঅল মিনিং এমনটা দাঁড়ায় নাইট ও লেডি ঝড় থেকে বাঁচার জন্য একটি ছায়াময় বনে প্রবেশ করে। যদিও বনটি দেখতে শান্ত ও আশ্রয়দায়ক মনে হয়, তবে এটি একটি রহস্যময় স্থান যেখানে অন্ধকার গভীর এবং বিপদের ইঙ্গিত রয়েছে। এটি তাদের যাত্রার এক গুরুত্বপূর্ণ বাঁক নির্দেশ করে। এবার আমরা চলে এসেছি 8 নম্বর স্ট্যান্ডায়। এখানে বলা হচ্ছে and forth they pass
with pleasure forward laid. Fourth, they pass অর্থাৎ তারা সামনে অগ্রসর হলো with pleasure forward laid আনন্দের সাথে পথ চলতে থাকলো। যাত্রার প্রাথমিক ভয় কাটিয়ে তারা আনন্দের সাথে এগিয়ে যাচ্ছে, এটি এক ধরনের স্বস্তির মুহূর্ত নির্দেশ করে যা পরে কোনো চমক বা বিপদের দিকে নিয়ে যেতে পারে। আইরনি দেখতে পাই আমরা এখানে এখানে বলা হচ্ছে আনন্দের অনুভূতি হয়তো সাময়িক, কারণ অজানা বিপদ আসতে পারে। দ্বিতীয় লাইনে বলা হচ্ছে জয়িং টু হিয়ার দ্য বার্ডস সুইট হারমোনি। জয়িং অর্থাৎ আনন্দ পাওয়া, বার্ডস সুইট হারমোনি অর্থাৎ পাখির মধুর সঙ্গীত। এখানে বনের পাখিরা মধুর সুরে গান গাইছে যা নাইট ও লেডি মনে প্রশান্তি এনে দেয়। এটি প্রকৃতির সৌন্দর্যের প্রতি প্রশংসা সূচক। এখানে আমরা ইমেজারি দেখতে পাই, পাখির গানের চিত্র তুলে ধরা হয়েছে, পার্সনিফিকেশন দেখতে পাই, পাখিদের গান হারমোনি হিসেবে উল্লেখ করা হয়েছে যা তাদের মানবিক গুণ দেয়। 3 নম্বর লাইনে বলা হচ্ছে হুইজ দেয়ারিন shrouded from the tempest dread. দেয়ারিন shrouded অর্থাৎ যেখানে লুকিয়ে ছিল, টেম্পেস্ট ড্রেড অর্থাৎ ভয়ঙ্কর ঝড়। লাইনটার মানে এমন হতে পারে ঝড় থেকে রক্ষা পেয়ে পাখিরা বনে আশ্রয় নিয়েছে এবং সেখানে আনন্দের সাথে গান গাইছে। কন্ট্রাস্ট হচ্ছে এখানে দেখতে পাচ্ছি আমরা ঝড়ের ভয়াবহতা ও পাখির গানের প্রশান্তি পরস্পর বিরোধী। 4 নম্বর লাইন হচ্ছে seemed in their song to scorn the cruel sky. seemed মানে হচ্ছে মনে হলো, scorn the cruel sky নিষ্ঠুর আকাশকে উপহাস করা। পুরো লাইনটা এমন হতে পারে পাখিরা যেন ঝড়ের প্রতিকূলতাকে তুচ্ছ করছে এবং তাদের গান দিয়ে প্রকৃতির নিষ্ঠুরতাকে উপেক্ষা করছে। এখানে আমরা পার্সনিফিকেশন দেখতে পাই, আকাশকে নিষ্ঠুর হিসেবে দেখানো আছে। মেটাফর দেখতে পাই, পাখিদের গানকে প্রতিকূলতার বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে দেখানো হয়েছে। 5 নম্বর লাইন বলছে মাচ ক্যান দে প্রেইজ দ্য ট্রিজ সো স্ট্রেইট অ্যান্ড হে। মাচ ক্যান দে প্রেইজ অর্থাৎ তারা প্রচুর প্রশংসা করলো ট্রিজ সো স্ট্রেইট অ্যান্ড হে উঁচু ও সোজা গাছগুলো। এই লাইনটার ব্যাখ্যা এমন হতে পারে গাছগুলোর সৌন্দর্য ও উচ্চতা নাইট ও লেডির প্রশংসা কুড়াচ্ছে যা প্রকৃতির মহিমা ও বিশালতার প্রতীক। এখানে ইমেজারি দেখতে পাই, উঁচু গাছগুলোর চিত্র তুলে ধরা হয়েছে। 6 নম্বর লাইন বলছে দে সেইলিং পাইন দ্য cedar proud and tall. সেইলিং পাইন নৌকা তৈরির জন্য ব্যবহৃত পাইন গাছ, cedar proud and tall গর্বিত ও লম্বা সিডার গাছ। এই লাইনটার ব্যাখ্যা এমন হতে পারে পাইন গাছ নৌকা তৈরির জন্য বিখ্যাত আর সিডার গাছের উচ্চতা ও গর্ব প্রকৃতি শক্তির প্রতীক। এখানে আমরা পার্সনিফিকেশন দেখতে পাই, গাছগুলোকে প্রাউড বলা হয়েছে যা তাদের মানবীয় বৈশিষ্ট্য দেয়। 7 নম্বর লাইন বলছে দ্য ভাইন প্রপ এলম দ্য পপুলার নেভার ড্রাই। ভাইন প্রপ এলম অর্থাৎ লতার সহায়ক এলম গাছ, পপুলার নেভার ড্রাই পপুলার গাছ কখনো শুকায় না। এই লাইনটার মানে এরকম এলম গাছ লতাগুলো সহায়ক যা সহযোগিতার প্রতীক, আর পপুলার গাছ সবসময় সবুজ থাকে যা অবিনশ্বরতার প্রতীক। এখানে আমরা সিম্বলিজম নোটিস করি, এলম সহযোগিতার প্রতীক আর পপুলার চিরসবুজতার প্রতীক। 8 নম্বর লাইন বলছে দ্য বিল্ডার ওক সোল কিং অফ ফরেস্টস অল। বিল্ডার ওক অর্থাৎ শক্ত কাঠের জন্য পরিচিত ওক গাছ, সোল কিং অফ ফরেস্ট অল বনরাজ্যের একমাত্র রাজা। এই লাইনটার মানে এমন হয় ওক গাছের শক্ত কাঠ দিয়ে বড় বড় কাঠামো তৈরি করা হয়, এটি বনরাজ্যের রাজা হিসেবে চিত্রিত হয়েছে। এখানে আমরা পার্সনিফিকেশন দেখতে পাই, ওক গাছকে রাজা বলা হয়েছে যা তাকে জীবন্ত চরিত্র দেয়। 9 নম্বর লাইনে বলা হচ্ছে দ্য অ্যাসপাইন গুড ফর স্টিভস দ্য সাইপ্রেসেস ফিউনারেল। অ্যাসপাইন অর্থাৎ অ্যাসপেইন গাছ লাঠি বানানোর জন্য উপযুক্ত, সাইপ্রেস ফিউনারেল অর্থাৎ অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য ব্যবহৃত সাইপ্রেস গাছ। এই লাইনটার ব্যাখ্যা এমন হতে পারে অ্যাসপেন গাছ প্রতিরক্ষা ও শক্তির প্রতীক কারণ এটি লাঠি তৈরি করতে ব্যবহৃত হয়, অন্যদিকে সাইপ্রেস গাছ শোক ও মৃত্যুর প্রতীক। এখানে আমরা সিম্বলিজম দেখতে পাই, অ্যাসপেন সুরক্ষার প্রতীক আর সাইপ্রেন শোকের প্রতীক। এই স্ট্যান্জাটার মিনিং করলে এমনটা দাঁড়ায়, নাইট ও লেডির যাত্রাপথে একটি শান্তিময় মুহূর্ত চিত্রিত হয়েছে যেখানে তারা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছে। তবে কিছু গাছের নাম যেমন সাইপ্রেস ভবিষ্যতের দুঃখজনক ঘটনার ইঙ্গিত বহন করতে পারে, এটি তাদের যাত্রার সাময়িক প্রশান্তির প্রতিচ্ছবি যা পরবর্তী বিপদের পূর্বাভাসও দিতে পারে।
এরপরে আমরা 9 নম্বর স্ট্যান্ডাতে চলে আসছি, দ্য লরেল মেড অফ মাইটি কনকারার্স। লরেল অর্থাৎ লরেল গাছ বিজয় বা মহৎ কর্মের প্রতীক, মিড অর্থাৎ পুরস্কার। লরেল গাছকে শক্তিশালী বিজয়ী ও কবিদের পুরস্কার হিসেবে চিত্রিত করা হয়েছে, এটি সাফল্যের এবং গৌরবের প্রতীক। এখানে আমরা সিম্বলিজম দেখতে পাই, লরেল গাছ বিজয়ের প্রতীক। দ্বিতীয় নাম্বার লাইনে বলা হচ্ছে, অ্যান্ড পয়েট সেইজ দ্য ফির দ্যাট উইপেথ স্টিল। এখানে পয়েট সেইজ অর্থাৎ প্রজ্ঞাময় কবিরা, ফির অর্থাৎ ফার গাছ যেন সদা কাঁদছে, যা কবিদের বিষণ্ণতা বা অভিজ্ঞতার প্রতীক। এটি একটি বিমূর্ত অনুভূতি প্রকাশ করে। এখানে আমরা পার্সনিফিকেশন দেখতে পাই, গাছকে উইপেথ বলা হয়েছে, যা এক ধরনের জীবন্ত রূপ দেয়, কারণ গাছ কখনো কাঁদে না, কাঁদে কে? মানুষ। ওকে, এরপরে 3 নম্বর লাইনে বলা হচ্ছে, দ্য উইলো ওর্ন অফ ফরলর্ন প্যারামার্স। উইলো অর্থাৎ উইলো গাছ, যেটি শোকের প্রতীক। ফরলর্ন প্যারামার্স অর্থাৎ হারানো প্রেমিক বা প্রেমিকার জন্য ব্যবহৃত হয়। ব্যাখ্যা হতে পারে এমন, উইলো গাছের উল্লেখ প্রেমিক প্রেমিকার শোকের প্রতীক হিসেবে ব্যবহার করা হয়েছে, যাদের প্রেম হারিয়ে গেছে। সিম্বলিজম হচ্ছে উইলো শোক ও কষ্টের প্রতিনিধিত্ব করে, তাই আমরা সিম্বলিজম নোটিস করি এখানে। 4 নম্বর লাইন বলছে, দ্য ইউ obedient to the bender's will। ইউ অর্থাৎ টেক্সাস গাছ, যা নমনীয় ও শক্তিশালী। obedient to the bender's will অর্থাৎ বাধ্যে সক্ষম গাছ। এই লাইনটার ব্যাখ্যা এমন হতে পারে, ইউ গাছ নমনীয় এবং এটির কাঠ সহজেই বাঁকানো যায়, যা নরম প্রকৃতি নির্দেশ করে। পার্সনিফিকেশন দেখতে পাই আমরা এখানে, গাছের নমনীয়তার মাধ্যমে মানবিক গুণ তুলে ধরা হয়েছে। 5 নম্বর লাইন বলছে, দ্য ব্রিজ ফর শাফটেস দ্য স্যালো ফর দ্য মিল। বির্চ অর্থাৎ বেত গাছ, যা তীর বা ঢালের জন্য ব্যবহৃত হয়। সোয়ালো হচ্ছে সোয়ালো গাছ, যা পানির মিলে কাজে লাগে। পুরো লাইনটার মানে এমন হতে পারে, বেত গাছ তীর তৈরির জন্য পরিচিত, আর সোয়ালো গাছের ব্যবহার শস্য বা অন্যান্য কৃষিজ উৎপাদনে। এখানে আমরা ইমেজারি দেখতে পাই, গাছগুলোর ব্যবহার তুলে ধরা হয়েছে। 6 নম্বর লাইনটা হচ্ছে, দ্য মিরা সুইটি ব্লিডিং ইন দ্য বিটার আউন্ড। মিররা হচ্ছে একটি সুগন্ধি গাছের রেজিন। ব্লিডিং ইন দ্য বিটার ওন্ড অর্থাৎ কষ্টের মধ্যে সুগন্ধি মৃরার প্রবাহ। মৃরা ব্যবহার কষ্টের সময়ও আনন্দ বা সৌন্দর্যের অনুভূতি দেয়, এটি শোকের মধ্যে আনন্দের উপস্থিতি নির্দেশ করে। এখানে আমরা মেটাফোর দেখতে পাই, কষ্টের মধ্যে সুগন্ধির উপস্থিতি। 7 নম্বর লাইন বলছে, দ্য ওয়ারলাইক বিচ দ্য অ্যাশ ফর নাথিং ইল। যুদ্ধের জন্য উপযুক্ত বীজ গাছ, ওয়ারলাইক বীজ বলতে বোঝাচ্ছে অ্যাশ ফর নাথিং ইল, অ্যাশ গাছের ভালো গুণ। এখন এই লাইনটার ব্যাখ্যা এমন হতে পারে, বীজ গাছ শক্তিশালী এবং যুদ্ধে ব্যবহৃত হয়, আর অ্যাশ গাছের গুণ ও শক্তি রয়েছে। সিম্বলিজম, বীজ যুদ্ধের প্রতীক এবং অ্যাশের ইতিবাচক গুণ। 8 নম্বর লাইন বলছে, দ্য ফ্রুটফুল অলিভ অ্যান্ড দ্য প্লেটেন্ড রাউন্ড। ফ্রুটফুল অলিভ অর্থাৎ ফলদায়ক জলপাই গাছ, প্ল্যাটেন গাছ বোঝাচ্ছে প্ল্যাটেন দ্বারা, যে সুন্দর ও প্রশান্তির প্রতীক। জলপাই গাছ ফল উৎপাদন করে, যা সমৃদ্ধির চিহ্ন, আর প্লেটেন গাছ প্রশান্তির জন্য পরিচিত। এখানে আমরা সিম্বলিজম দেখতে পাই, জলপাই শান্তি এবং সমৃদ্ধির প্রতিনিধিত্ব করে। 9 নম্বর লাইন বলছে, দ্য কার্ভার হোম দ্য ম্যাপেল সেলডম ইনওয়ার্ড সাউন্ড। কার্ভার হোম অর্থাৎ কাঠের জন্য ব্যবহৃত হোলম গাছ, ম্যাপেল সেলডম ইনওয়ার্ড সাউন্ড অর্থাৎ ম্যাপল গাছের ভেতরে শব্দ কম হয়। এখানে ব্যাখ্যা এমনটা দাঁড়াতে পারে, হোলম গাছের কাঠ ব্যবহার হয় শিল্পের জন্য, আর ম্যাপল গাছের নির্মলতা বোঝানো হয়েছে। এখানে ইমেজারি দেখতে পাই, গাছগুলোর উপকারিতা ও শান্তির চিত্র তুলে ধরা হয়েছে। পুরো স্ট্যান্ডাটা এমন দাঁড়ায়, গাছটির বৈশিষ্ট্য ও তাদের প্রতীকী অর্থ তুলে ধরে, যা প্রকৃতি ও মানবিক অনুভূতির সঙ্গে যুক্ত। প্রতিটি গাছ বিশেষ অর্থ বহন করে, যা মানব জীবনের বিভিন্ন দিক নির্দেশ করে। গাছগুলো এই বৈচিত্র্য, তাদের সঙ্গে যুক্ত অনুভূতির সংমিশ্রণ একটি গভীর বোধ উদ্রেক করে। এইবার আসছি আমরা 10 নম্বর স্ট্যান্ডাতে। প্রথম লাইন বলছে, লেড উইথ ডিলাইট দে থার্স বেগাইল দ্য ওয়ে। লেড উইথ ডিলাইট আনন্দের মাধ্যমে পরিচালিত, বেগাইল দ্য ওয়ে পথকে মুগ্ধ বা আকর্ষণীয় করে তোলে, অর্থাৎ আনন্দে পরিচালিত হয়ে তারা যাত্রাকে
আকর্ষণীয় করে তোলে। এখানে যাত্রার আনন্দ এবং অভিজ্ঞতার গুরুত্ব ফুটে উঠেছে। ইমেজারি আনন্দের মাধ্যমে পথ প্রদর্শনের চিত্র। দ্বিতীয় লাইনে বলা হচ্ছে আনটিল দ্য ব্লাস্টিং স্টর্ম ইজ ওভার ব্লোন। ব্লাস্টিং স্টর্ম অর্থাৎ প্রবল ঝড়, ওভার ব্লোন অর্থাৎ শান্ত হাওয়া। এটি নির্দেশ করে যে তারা তখন পর্যন্ত চলতে থাকে যতক্ষণ না প্রবল ঝড় প্রশমিত হয়, যা জীবনযাত্রায় অস্থিরতা বা চ্যালেঞ্জকে প্রতীকীভাবে উপস্থাপন করে। এখানে আমরা মেটাফোর দেখতে পাই, ঝড় জীবনযাত্রার বাধা বা চ্যালেঞ্জ। 3 নম্বর লাইনে বলা হচ্ছে when winning the return whence they did stray। উইনিং অর্থাৎ মনে করা বা ভাবা, স্ট্রে অর্থাৎ বিচলিত হওয়া। এটি নির্দেশ করে যে যখন তারা ফিরতে চায় সেই স্থানে যেখানে তারা আগে ছিল, তখন তারা বিভ্রান্ত হয়ে পড়ে। পার্সনিফিকেশন দেখতে পাই, যাত্রার সাথে আবেগকে যুক্ত করা হয়েছে। 4 নম্বর লাইন বলছে দে ক্যান নট ফাইন্ড দ্যাট পাথ হুইচ ফার্স্ট ওয়াজ শোন। ক্যান নট ফাইন্ড খুঁজে পায় না, পাথ হুইচ ফার্স্ট ওয়াজ শোন প্রথমে প্রদর্শিত পথ। এটি তাদের বিভ্রান্তি নির্দেশ করে, যেখানে তারা প্রথমে যে পথ পেরিয়েছিলেন তা খুঁজে পেতে ব্যর্থ হয়। এখানে আমরা সিম্বলিজম দেখতে পাই, পথ জীবনের সিদ্ধান্তের প্রতীক। 5 নাম্বার লাইন বলছে বাট ওয়ান্ডার টু অ্যান্ড ফ্রো ইন ওয়েজ আননোন। ওয়ান্ডার টু অ্যান্ড ফ্রো এদিকে সেদিকে ঘুরতে থাকা, ওয়েজ আননোন অর্থাৎ অজানা পথে। এটি নির্দেশ করে যে তারা অজানা পথে ঘুরতে থাকে, যা জীবনযাত্রার অনিশ্চয়তা ও গন্তব্যহীনতার অনুভূতি প্রকাশ করে। এখানে আমরা ইমেজারি দেখতে পাই, অজানা পথে ভ্রমণের চিত্র। 6 নম্বর লাইন বলছে ফার্দেস্ট ফ্রম এন্ড দেন হোয়েন দে নিয়ারেস্ট উইনি। এখানে ফার্দেস্ট ফ্রম এন্ড অর্থাৎ শেষ থেকে সবচেয়ে দূরে, নিয়ারেস্ট উইনি কাছাকাছি মনে করা। এই পুরো লাইনটার মানে এমন দাঁড়ায়, এটি নির্দেশ করে যে তারা যখন মনে করে তারা শেষের নিকটবর্তী, তখন তারা আসলে সবচেয়ে দূরে থাকে। আইরনি দেখতে পাই, কাছে থাকা মনে হলেও আসলে দূরে। 7 নাম্বার লাইন বলছে দ্যাট মেক্স দেম ডাউট দেয়ার ওয়েটস বি নট দেয়ার ওন। মেক্স দেম ডাউট তাদের সন্দেহ সৃষ্টি করে, ওয়ার্ডস বি নট দেয়ার ওন অর্থাৎ তাদের বুদ্ধি নিজের নয়। এটি নির্দেশ করে যে এই পরিস্থিতি তাদের মনে সন্দেহ জাগায়, তারা ভাবতে বাধ্য হয় যে তাদের বুদ্ধিটা খারাপ ছিল। এখানে আমরা সাইকোলজিক্যাল কনফ্লিক্ট দেখতে পাই, অন্তর্দ্বন্দ্বের চিত্র। 8 নাম্বার লাইন বলছে সো মেনি পাথ সো মেনি টার্নিং সিন। মেনি পাথস অনেক পথ, মেনি টার্নিংস অনেক মোড়। এটি জীবনযাত্রার বিকল্পগুলির সংখ্যা নির্দেশ করে, যেখানে অনেক পথ ও মোড় রয়েছে যা সিদ্ধান্ত গ্রহণের জটিলতা সৃষ্টি করে। সিম্বলিজম বিভিন্ন জীবনের পথের প্রতীক। 9 নাম্বার লাইন বলছে দ্যাট হুইচ অফ দেম টু টেক ইন ডিভার্স ডাউট দেই বিন। হুইচ অফ দেম টু টেক কোন পথে যাওয়া উচিত, ডিভার্স ডাউট বিভিন্ন সন্দেহ। ওভারঅল লাইনটার মানে এমন দাঁড়ায়, এটি তাদের সিদ্ধান্ত গ্রহণের অক্ষমতা নির্দেশ করে, যেখানে তারা সিদ্ধান্ত নিতে দ্বিধাগ্রস্ত। এখানে আমরা কনফ্লিক্ট দেখতে পাই, সিদ্ধান্ত গ্রহণের দ্বন্দ্ব। সেই সাথে শেষ হয়ে যায় আমাদের 10ম স্ট্যান্জা। আমরা এটার একটু সারসংক্ষেপ দেখি যে ওভারঅল মানে কি ছিল এই স্ট্যান্জার। এই অংশটি জীবনযাত্রার জটিলতা এবং সিদ্ধান্ত গ্রহণের সমস্যা নিয়ে কথা বলেছে। এটি দেখায় যে কখনো কখনো আমরা আনন্দের সাথে চলতে থাকি, কিন্তু জীবনযাত্রার বিভিন্ন চ্যালেঞ্জ এবং বিকল্পগুলো আমাদের বিভ্রান্ত করে ফেলে। এটি আমাদের মনে সন্দেহ সৃষ্টি করে এবং আমরা পথ হারিয়ে ফেলি, যদিও আমরা মনে করি আমরা সঠিক পথে আছি। বাকি স্ট্যান্জাগুলো আলোচনা করা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সাথে থাকার অনুরোধ করে এই ভিডিওটা এখানেই শেষ করছি। তৃতীয় বর্ষের এক্সাম সাজেশনের পিডিএফ যদি তোমরা কিনতে চাও তাহলে যোগাযোগ করতে পারো ইনবক্সে, লিংক দেওয়া থাকবে ডেসক্রিপশনে। যেখানে ইনক্লুড থাকবে সাজেশনের উত্তর, সেই সাথে কোটেশন, খুব সহজ উত্তর দেওয়া রয়েছে। সেই সাথে থাকছে বাংলা ট্রান্সলেশন, থাকছে পার্ট বি এবং পার্ট সি এর অ্যান্সার। প্রত্যেকটা সাবজেক্ট মাত্র 45 টাকা। একসাথে নিতে গেলে 8টা কোর্সের জন্য পড়বে 360 টাকা মাত্র। কিন্তু যদি তোমরা খুচরাভাবে নিতে চাও পার কোর্স, তাহলেও নিতে পারো। সেক্ষেত্রে প্রতিটা সাজেশনের দাম আসবে 50 টাকা করে। এখানে তুমি পাচ্ছ পিডিএফ সহ অ্যান্সার। তাছাড়া যদি তুমি এছাড়া প্রাইম সাজেশনে থাকছে পার্ট এর অ্যান্সারগুলো অনেক ছোট করে অ্যানালাইসিস করে অ্যান্সারগুলো করা, যেগুলো ইজি টু রিমেম্বার। পার্ট বি এবং পার্ট সি এর অ্যান্সারগুলো তাই, অ্যান্সারগুলো খুব বড় করা না, যতটুকু প্রয়োজন ততটুকুই দেওয়া রয়েছে।
একদম সহজ ভাষায়, এর থেকে সহজ ভাষা আর হয় না অ্যান্সারগুলো করা। সেই সাথে তোমরা নর্মাল যে সাজেশনটা পাচ্ছ আমাদের কাছ থেকে, ফ্রি সাজেশন যেটা চ্যানেলে দেওয়া আছে, সেই সাজেশনের থেকেও শর্ট করে দেওয়া রয়েছে একদম ইম্পর্টেন্টগুলো। তোমরা চাইলে এই প্রাইম সাজেশনটা কিনতে পারো। প্রত্যেকটা সাবজেক্ট পড়বে মাত্র 100 টাকা করে। আর যদি 8টা কোর্সেরই সাজেশন নিতে চাও তাহলে পড়বে 790 টাকা মাত্র। এই প্রাইম সাজেশনটা তোমরা পাচ্ছ পরীক্ষার রুটিন পাবলিশ হওয়ার পরের দিন থেকে। সাধারণত এই ছোট্ট সাজেশন থেকে তোমরা 80% কমন পাবে শিওর, কিন্তু তারপরও যদি তোমাদের 50% কমনও না আসে সেক্ষেত্রে আমরা 50% টাকা তোমাদেরকে ব্যাক করব, রিটার্ন করব। সো নিশ্চিন্তে কিনতে পারো আমাদের প্রাইম সাজেশনটা। আর যদি তোমার কাছে হিউজ টাইম থাকে এবং তুমি বেসিক বুঝে পড়তে চাও তাহলে আমাদের নর্মাল সাজেশনটা এনাফ।